এই মাত্র ডিকোডিং করা হলো, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো, শুনে চিন্তা ভাবনা করব কি করে মুখস্থ উত্তর দিবেন। এখন বলুন আপনি। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। এই কারণে শিক্ষকরা নাম্বার খারাপ ছিল, খুবই কঠিন ছিল। আপনার কাছে কি মেসেজ আছে? মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। হ্যাঁ, পরীক্ষা 78 থেকে বেশি পাশের হার ছিল। টানা 15 বছর পাশের হারে এত ঊর্ধ্বগতি ছিল। তখন নানানভাবে অভিযোগ আসছে যে দলীয়ভাবে পাশের হার বাড়ানো, এটার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং শিক্ষকদেরকে সেভাবে বলে দেওয়া হয়েছে। গত বছর আর এই বছরে ধারাবাহিক পাশের হার একটা স্থিতিশীল অবস্থায় আসছে। আপনি কি মনে করেন যে তখন পাশের হার নিয়ে আসলে অনেক ধরনের প্রবাদন দেওয়া হতো? আমি তখন ছিলাম না, আপনি বললেন, বলে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। জাতি জানলো আপনার কাছ থেকে যে শিক্ষকদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। হ্যাঁ, বাংলা ইংলিশ দুইটি ময়মনসিংহ বোর্ডে খারাপ করেছে। এই প্রশ্নের উত্তরে আমরা বোর্ডের জন্য পৃথক প্রশ্ন করিনি। উই স্ট্যান্ডার্ডাইজ এভরি স্টুডেন্ট ইন দ্য সেম ব্যারোমিটার। একক প্রশ্নতে আমরা পরীক্ষা নিচ্ছি। আপনি কেবলই বললেন যে পড়াশোনা যেরকম করেছে সেরকমই ফলাফল হয়েছে, মন্ত্রিত্বকে কিছু করার নাই, সবই করেছে, কিন্তু পড়াশোনাটা রেজাল্টের চেহারা দেখে মনে হচ্ছে যে পড়াশোনাটা আসলে সঠিকভাবে হয়নি। তো সেই জায়গাটায় আপনারা কারণ খোঁজার চেষ্টা করেছেন কিনা বা করবেন কিনা? আমি এখানে অনেক সাংবাদিক রয়েছেন যারা 2001 সাল থেকে আমার সাথে রয়েছেন। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যে জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। এসিসিতে 1 জুলাই ক্লাস শুরু হওয়ার কথা, তো জুলাই শেষ হলো, অগাস্ট মোটামুটি প্রথম শেষ হলো, তো তারপর ভর্তির প্রক্রিয়া। তো এসিসি এবার ক্লাস শুরু হবে কত সালে, মানে কত তারিখ? এক্স্যাক্টলি ডেট বলে দাও। আমরা মাইক্রোফোনটা অন করেন। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, আসলে আমরা যে প্রস্তুতি নিয়ে এসেছি এটা ফলাফল এবং ফলাফল, তবে তারপরে অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে ফলাফল যেহেতু হয়েছে, ভর্তি কবে থেকে শুরু হবে? আমরা ভর্তির তারিখটা দিয়েছিলাম সর্বশেষ সেপ্টেম্বরের 15 তারিখ। 15 তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। সেই ক্লাসের নোটিশটা এখনো আমরা করিনি, তবে খুব শীঘ্রই আজকে এখান থেকে যেই আমরা পরবর্তী ক্লাসের নোটিশটা আমরা সার্ভ করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। কারিগরি চেয়ারম্যান সাহেব কোথায়? এটা অবভিয়াসলি প্রিন্টিং মিস্টেকস। এই ধরনের মিস্টেকস তো এন্টারটেইন করা যায় না, কারণ সাংবাদিক সাহেবরা তো এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবেন। এটা কারেক্ট করে দেন এক্ষুনি।
কোশ্চেন ছিল আপনাদের আমার মনে হয় যারা প্রশ্নকার পত্রিকার নাম বা মিডিয়ার নাম বলে আমি সবসময় খুশি হই। আমার নাম শাহিন আক্তার, আমি নিউএস পত্রিকার রিপোর্টার। স্যার, আমি জানতে চাচ্ছিলাম রেজাল্টের ক্ষেত্রে কোনো বিশেষ সাবজেক্টে আসলে মানে শিক্ষার্থীরা কোন সাবজেক্টে বেশি খারাপ করেছে, ম্যাথমেটিক্স আর ইংলিশ, এটা একটু জানতে চাচ্ছিলাম। এটা চেয়ারম্যান সাহেব বলুন, অ্যানালাইসিসটা কোন সাবজেক্টে বেশি খারাপ করেছে। স্যার, কোন সাবজেক্টে খারাপ করেছে? আমরা যে প্রশ্ন শেষে তোমার বলবো, ধন্যবাদ যেটা কথা আপনাদেরকে। আসলে একটু আগে একজন সাংবাদিক মহোদয় বলেছেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বাংলা নম্বর কম এসেছে, ইংলিশ আর হিন্দি না বাংলায় কম এসেছে। আবার আমি যদি বলি আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে, আমি চারদিকে এবং সকল বোর্ডের রেজাল্ট পর্যালোচনায় দেখেছি ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে সবসময় কম প্রকাশ 60 লক্ষ নাম্বার করে এবার বিগত 20 বছরের রেকর্ড ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছি সেই বিষয়ে উত্তর আগেই দেওয়া হয়েছে। আপনার তত্ত্বে বিভ্রান্তি রয়েছে। আমি যখন 2001 সালে মন্ত্রী হয়েছিলাম তখন 60 ডেজ আমি করেছিলাম এবং এইবারের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, রিপিট করার প্রয়োজন নেই। নতুন প্রশ্ন করেন। মাননীয় শিক্ষামন্ত্রী, একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে প্রতি বছর প্রতি পরীক্ষার আগে আমরা দেখি বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। এবারও প্রায় 71,000-এর উপরে গত বছরের তুলনায় এসএসসিতে ঝরে পড়েছে এবং এইচএসসিতেও একই অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন কিনা, কিংবা মাঠ পর্যায়ে কেন ঝরে পড়ছে সেই বিষয়টি আপনারা দেখভাল করে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? আপনি নিজেই পরিসংখ্যান বললেন, আপনি দেখে আসছেন ঝরে পড়ছে, ইট ইজ এ ট্রেডিশন। এবং ঝরে পড়ার প্রতি অনেকগুলো কারণ রয়েছে যেটা আপনারা বিভিন্ন সময় লিখছেন এবং আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং এটা আমাদের জব, এটা আমরা করে যাবই, ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। শুনিনি, আবার বলেন। হ্যাঁ, আপনি বলুন, আমি উৎসবমুখর করি। আমি তো বললাম যে মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কি বলতে পারি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে সময় আপনার ক্ষমতা আসার পরে প্রথম পরীক্ষার রেজাল্ট এবং সেই রেজাল্ট পরিসংখ্যানের দিক থেকে অনেক বেশি খারাপই করছি আমরা, আপনি বলছেন যে ভালো হয়েছে। আপনাদের সরকারের আপনাদের মন্ত্রণালয়ে 180 দিনের যে পরিকল্পনা ছিল এই শেষ হয়ে যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে। সার্বিক মূল্যায়নে শিক্ষা খাতের যে পরিকল্পনা কতটা বাস্তবায়ন হয়েছে আপনি এবং উপদেষ্টা মহোদয় আছেন, আমরা কি জানতে চাই। এই বিষয়টি উপদেষ্টা মহোদয় আপনাকে সুন্দরভাবে গুছিয়ে বলে দিবেন। ধন্যবাদ। 180 দিনের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2026 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল যে রেজাল্টটা দেখছি, এটা কিন্তু সরকার গঠনের পর মাত্র 2 মাস পরে শুরু হওয়া পরীক্ষার ফল। আমরা দেখেছি 21শে এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল। সুতরাং 2 মাস পর পরীক্ষা হলেও প্রথমবারের মতন যেটা আমরা নিশ্চিত করেছি যে সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রণীত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্টে এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা
সেভাবেই দেখতে পারি যে যেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। যারা ভালো ফলাফল করেছে তাদের সাথে তাদের পরিবার গর্বিত, আমরাও গর্বিত। আবার অনেকে আছে হয়তো ভালো ফলাফল করেনি, তাদের জন্য যে এটা জীবনে সব কিছু শেষ তা না। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। আমাদের মূল উদ্দেশ্য কি? আজকে যে এসএসসি পরীক্ষা হয়েছে, যারা ফলাফল ভালো করুক, খারাপ করুক, প্রত্যাশিত করুক, অপ্রত্যাশিত করুক, আমরা সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি এবার কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। এই কার্যক্রমে যারা ছিলেন, অর্থাৎ আমাদের শিক্ষক, অভিভাবক, অবশ্যই যে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে, শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত সবাই, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে। জনগণের অনেক প্রত্যাশার মাঝে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে কিনা এবং প্রত্যেকে মেধার মূল্যায়ন পাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। সুতরাং গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে কি আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সেভাবেই কিন্তু এবার আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আজকে যারা ভালো ফলাফল করেছে কিংবা যারা হয়তো অনেকটাই প্রত্যাশিত ফলাফল পায়নি, সবার উদ্দেশ্যে আমাদের বার্তা কি? একটা সুনির্দিষ্ট লক্ষ্য যেন সবাই স্থাপন করে, কঠোর পরিশ্রম করে, নিজের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, থেমে না যায়। নির্বাচিত সরকার সকল শিক্ষার্থীর পাশে আছে। আমরা গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই বোনদের কাছে আহ্বান জানাবো, আমরা গঠনমূলকভাবে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। যারা ভালো ফলাফল করেছে, যেই প্রতিষ্ঠানগুলো ভালো করেছে তাদেরকে প্রেরণা যোগাই। যেসব ক্ষেত্রে ঘাটতি আছে আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদেরকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, যেখানে সমস্যাগুলো রয়েছে সমাধান কিভাবে করা যায়, গুণগত মান কিভাবে উন্নয়ন করা যায়, যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, সেভাবে এগিয়ে যাই। আর 180 দিনে যে মূল্যায়নের কথা আমরা বলছি, দেখুন ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্ধন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। নতুন আমরা বেশ কিছু কারিকুলাম চেঞ্জ করছি, 4টা নতুন বই আমরা অ্যাড করছি। ইতিপূর্বে আপনারা জানেন, ইতিপূর্বে প্রথমবারের মতো আমরা যে বলি যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, সারা বাংলাদেশের তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত এক প্ল্যাটফর্মে এসে বেশ কিছু কম্পিটিশন করেছি। 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে আমরা ফুটবল টুর্নামেন্ট দেখেছি প্রাথমিক পর্যায়ে। মাধ্যমিক ও উচ্চশিক্ষাতে আমরা দেখেছি ইনোভেশন গ্র্যান্ট, স্টার্ট আপ কম্পিটিশন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি। এর পাশাপাশি শিক্ষকদের ট্রেনিং কীভাবে বাড়ানো যায়, সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, শিক্ষা কার্যক্রমে কীভাবে আমরা ক্রীড়া সংস্কৃতি সন্নিবেশ করতে পারি, শিক্ষা কার্যক্রমে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন কীভাবে করা যায়, এগুলো নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্ব এবং নির্দেশনা আমাদের কাজ চলমান রয়েছে। স্বাভাবিকভাবে 16 বছরে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো হয়তো 5 বা 6 মাসে আমূল পরিবর্তন সম্ভব না, কিন্তু আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, আপনাদেরও সর্বোচ্চ সহযোগিতা রয়েছে এবং সামনের দিনগুলোতে আমাদের বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে, ডায়ালগ কনসালটেশনের মাধ্যমে